বিশ্বকাপে আগামী 3টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অর্থাৎ আজ রাত এবং কাল মিলে আগামী 3টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ এখনো রয়ে গেছে। সেই ম্যাচগুলোর সময়সূচি এবং সেই ম্যাচগুলোর সঠিক প্রেডিকশন, কোন দল কাদের বিপক্ষে মাঠে নামবে এবং কার জয়ের হার সবচেয়ে বেশি আছে, ট্যাকটিক্যালি কোন দল এগিয়ে থাকবে এই ম্যাচগুলোতে, এইসব কিছু নিয়ে আজ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেলটিতে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একজন সদস্য হয়ে যেতে পারেন। দর্শক, আজ রাত বরাবর একটাই দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামছে বেলজিয়াম এবং স্পেন, অর্থাৎ আজ রাত একটা, মানে আজ যেহেতু 10 তারিখ সেটা একটা বাজলে 11 তারিখে প্রবেশ করবে, অর্থাৎ আজ রাত একটা, এটা 11 তারিখ হয়ে যাবে। ওই সময় মাঠে নামবে বেলজিয়াম এবং স্পেন। ম্যাচটিতে কোন দল বেশি শক্তিশালী সেটা জানতে হলে আপনাকে বুঝতে হবে ওই ম্যাচের প্র্যাকটিস, অর্থাৎ কোন দলটি কোন পজিশনে সবচেয়ে বেশি বিল্ড আপ করে খেলতে পারে। দর্শক, স্পেন এমন একটি দল যাদের বল দখল রাখার ক্ষমতা অনেক বেশি। তাদের কোচের প্রথম ট্যাকটিসই হচ্ছে বল দখল ক্ষমতা রাখতে হবে, অর্থাৎ মিডফিল্ড থেকে তারা অনেক বেশি পরিমাণ বিল্ড আপ করে খেলতে পারে এবং স্পেন সহজে বল হারায় না, অর্থাৎ তাদের বল দখল ক্ষমতা প্রায় 70%-এরও বেশি। এর অর্থ দ্বারাই বিপক্ষ দল যে আসবে আসুক তাদের অনেকটা বিরক্ত করে ফেলে এবং অনেকটা ক্লান্ত করে ফেলে। এই স্পেন নিজেদের কাছে বল দখল রাখে, একবার নিচে একবার উপরে বারবার পাস ক্রিয়েট করে, অর্থাৎ তেমন লং পাসও কিন্তু স্পেন বেশি খেলে না, সবসময় ছোট পাসের দিকেই কিন্তু মনোযোগী হয় এবং সুযোগ পেলেই গ্যাপ খুঁজে নিয়ে সোজা বলকে পাঠিয়ে দেয় ফরওয়ার্ড লাইনের প্লেয়ারের কাছে। অনেকটা সময় মিডফিল্ডারও ফরওয়ার্ড লাইনে উঠে যায়, যেমনটা আমরা দেখেছিলাম পর্তুগালের বিপক্ষে ম্যাচে। শেষ মুহূর্তে সুযোগ পেয়ে একটা গ্যাপ খুঁজে পেয়ে সেখানে বল ছেড়ে দেয় এবং সেখান থেকেই বল ফিনিশিং করে স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মারিনো। স্পেন শেষ মুহূর্তে এই গোলটি দিতে পেরেছিল কারণ পর্তুগালের বিচ্ছিন্ন মনোযোগ, মানে স্পেন যখন ফ্রি কিক পায় তখন পর্তুগাল নিজেদের পজিশন সেন্স হারিয়ে ফেলে এবং সাথে সাথে সেটাকে কাজে লাগায় স্পেন, অর্থাৎ অপোনেন্ট টিমের যখন একটা মুহূর্তের জন্য পজিশন সেন্স হারিয়ে ফেলবে সেটাকেও কাজে লাগাবে স্পেন, কারণ শেষ পর্যন্ত যেহেতু স্পেনের কাছে বল দখলে থাকবে তাই স্পেন যে কোনো কিছু করতে পারে। এবং স্পেনের লেফট ব্যাক মার্ক কুকুরেলাও কিন্তু অনেকটা উইং পজিশনে চলে যায়, তার পজিশন যদিও বা ডিফেন্সিভ, সে স্পেনের ম্যাচগুলোতে লেফট উইঙ্গারে গিয়ে পর্যন্ত খেলতে পারে, অর্থাৎ অপোনেন্ট টিমকে পুরোপুরি ঘিরে রেখে পাস কন্টিনিউ করে যায় স্পেন টিমটি। এখন আপনার মনে প্রশ্ন হয়তো এটাই, তাহলে স্পেনের দুর্বলতাটা কোন জায়গায়, অপোনেন্ট টিম কিভাবে স্পেনের জালবারে গোল দিবে, সো সেটাও একটু জানিয়ে দিই আপনাদের। স্পেন যখন নিজেদের কাছে অনেক বেশি পরিমাণ বল দখলে রাখে তখন স্পেনের পুরো ডিফেন্স লাইন থাকে মিডফিল্ড বরাবর, আর স্পেনের রাইট ব্যাক এবং লেফট ব্যাক থাকে উইঙ্গার পজিশনে, অর্থাৎ তারা উইঙ্গারের সাথে সহায়তা নিয়ে অপোনেন্ট টিমের ডি বক্সে গিয়ে ডিফেন্ডারদের বিল্ড আপ করতে পারে। ঠিক স্পেন যখন ফরওয়ার্ড অথবা মিডফিল্ড লাইনে বল লুজ করে ফেলে তখনই অপোনেন্ট টিমের প্লেয়াররা সোজা কাউন্টার অ্যাটাক নেই, কারণ তখন স্পেনের ফুল ডিফেন্স লাইন থাকে উপরে, সেই সুযোগে অপোনেন্ট টিম খুব সহজে কাউন্টার অ্যাটাকটা নিতে পারে আর স্পেনের ডিফেন্ডারদের এটাতে একটা বড় চাপ চলে আসে। এরপর স্পেনের প্রতিপক্ষ টিম বেলজিয়াম, কোয়ার্টার ফাইনালে যেহেতু প্রতিপক্ষ বেলজিয়ামের খেলার ধরনটা কিরকম, তারা অনেক বেশি পরিমাণ কিন্তু বল দখলে রাখে না, তাদের কাজ হলো বলগুলোকে উইঙ্গার পজিশনে পাঠানো। বিশেষ করে তাদের লেফট উইঙ্গে আছে ম্যান সিটিতে খেলা ডোকু, যার স্কিল বর্তমান সময়ে অনেক বেশি দুর্দান্ত। প্রতিপক্ষের ডিফেন্ডার গুলোকে অনেক বেশি নার্ভাস করতে পারে এই বেলজিয়ামের তারকা। তবে বেলজিয়াম দলে তার পজিশন দুইটা, লেফট উইঙ্গে খেলে থাকেন আবার রাইট উইঙ্গেও খেলে থাকেন, বাট ম্যান সিটি ক্লাবে তিনি লেফট উইঙ্গে খেলেন, অর্থাৎ তিনি প্রকৃতপক্ষে একজন লেফট উইঙ্গার। স্পেনের বিপক্ষে হয়তো তাকে লেফট উইঙ্গে রাখতে পারেন কোচ। এবং তাদের মিডফিল্ড লাইনেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভারসাম্য আছে, তাদের মিডফিল্ড লাইনে আছে কেভিন ডি ব্রুইনের মতো সুপারস্টার তারকারা। তবে স্পেনের বিপক্ষে ম্যাচটিতে হয়তো অনেক বেশি পরিমাণ বল দখলে রাখতে পারবে না, শেষ পর্যন্ত তাদের পুরো টাইমে ডিফেন্সিভ ভাবে খেলে যেতে হবে। এবং এই ম্যাচটিতে সুস্পষ্টভাবে বলা যায় যে বেলজিয়াম বারবার কাউন্টার অ্যাটাক নিতে চেষ্টা করবে, অর্থাৎ স্পেন যখনই বল লুজ করবে সেই সময় বেলজিয়াম নিবে কাউন্টার অ্যাটাক, এটা একদম পরিষ্কার, যেটা আমরা দেখে আসছি বিগত অনেকগুলো ম্যাচে। অতঃপর স্পেন যদি বেলজিয়ামের কাউন্টার অ্যাটাক গুলো আটকাতে না পারে, অর্থাৎ সেই ম্যাচে যদি স্পেনের ডিফেন্স লাইনটা ভেঙে যায় তাহলে স্পেনের ম্যাচ জিততে অনেক বেশি কষ্ট হবে, কারণ বেলজিয়াম কোনো রকম ভাবে 1 বা 2 গোলে লিড নিয়ে ফেলতে পারলে আর উপর উঠবে না, পুরোপুরি ম্যাচটাকে ডিফেন্সিভ ফরমেশনে নিয়ে যাবে। হয়তো স্পেন সেই সুযোগটা দিবে না বেলজিয়ামকে, স্পেন নিজেদের কাছে বল দখল রাখবে, বেলজিয়ামকে ক্লান্ত করে ফেলবে এবং সর্বশেষ সকল পরিসংখ্যানে স্পেন হয়তো বেলজিয়াম থেকে এগিয়ে থাকবে। আমরা যদি স্পেন এবং বেলজিয়ামের সর্বশেষ ম্যাচগুলোর দিকে লক্ষ্য করি তাহলে সর্বশেষ 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচ জিতেছে স্পেন এবং 1 ম্যাচ ড্র হয়েছে এবং এই ম্যাচে তেমন একটা বড় ব্যবধান সৃষ্টি হয়নি, সর্বোচ্চ 2-1 বা 2-0 গোলের ব্যবধানে কিন্তু স্পেন জিতেছিল। এবং স্পেন আর বেলজিয়াম সর্বশেষ মুখোমুখি হয়েছিল 2016 সালে, সেই
ম্যাচটিতে 2-0 গোলের ব্যবধানে স্পেন জয় তুলে নিয়েছিল। তার মানে অনেক বছর যাবৎ স্পেন আর বেলজিয়ামের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না, সর্বশেষ 2016 সাল, আর এখন 2026 সাল, মানে 10 বছরের কাছাকাছি। তাই বর্তমানে খেলার পারফরমেন্স আর স্কোয়াডের উপর ডিপেন্ড করলে হয়তো স্পেনকে এগিয়ে রাখা যায়, অর্থাৎ স্পেনের এই ম্যাচে জয়ের পার্সেন্ট থাকবে 60 এবং বেলজিয়ামের থাকবে 40। এরপরে আগামীকাল রাত 3টা বাজে আরও একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হলো ইংল্যান্ড ভার্সেস নরওয়ে। হ্যাঁ দর্শক, এটিও কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল রাত 3টা। আগামীকাল হলো 11 তারিখ, আর রাত 3টা বাজলে সেটা 12 তারিখে প্রবেশ করবে, অর্থাৎ আগামী 12 জুলাই রাত 3টা বাজে ইংল্যান্ড মাঠে নামছে নরওয়ের বিপক্ষে, যেখানে নরওয়ের হয়ে থাকবে আর্লিং হালান্ডের মতো দুর্দান্ত স্ট্রাইকার। অন্যদিকে ইংল্যান্ডটিও একই রকম ভাবে থাকবে আরও এক সেরা স্ট্রাইকার হ্যারি কেইন। এই দুই ফুটবলার প্রথম থেকেই কিন্তু দুর্দান্ত খেলে আসছে এবারের বিশ্বকাপে। নরওয়ের হয়ে আর্লিং হালান্ড একমাত্র স্ট্রাইকার যাকে থামানো যাচ্ছে না কোনো রকম ভাবেই। ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমে একাই করেছে জোড়া গোল। এছাড়াও বিশ্বকাপের প্রথম থেকে গোল লিস্টের সেরা তালিকার মধ্যে প্রতিযোগিতা করে আসছে আর্লিং হালান্ড। ইংল্যান্ডের ডিফেন্ডারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আর্লিং হালান্ডকে আটকানো। যে কোনো ক্রস নিমিষে ফিনিশিং করতে পারে আর্লিং হালান্ড, তবে ইংল্যান্ডও এখানে কোনো রকম ভাবে পিছিয়ে থাকবে না, সমানে সমানে প্রতিযোগিতা করে যাবে এই ম্যাচে। এই ম্যাচের ট্যাকটিক্স যদি বর্ণনা করতে যাই তাহলে 50-50 বল থাকার সম্ভাবনা আছে, তবে ইংল্যান্ড চাইবে নিজেদের কাছে বল দখলে বেশি রাখার জন্য। আর নরওয়ে টিমের প্ল্যানিং শুধু একটাই, প্রতিপক্ষ যে টিম আসুক না কেন তাদের প্রধান দায়িত্ব হবে আগে কাউন্টার অ্যাটাক নেওয়া। সো ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও নরওয়ে এই কাজগুলোই করবে এবং এই ম্যাচের প্রেডিকশন হয়তো আমি 50-50 বলবো, অর্থাৎ নরওয়ের 50% জয়ের হার এবং ইংল্যান্ডেরও জয়ের হার 50%। তবে পূর্ব অভিজ্ঞতা, সাফল্য এবং এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করলে হয়তো ইংল্যান্ড এগিয়ে থাকবে, কিন্তু নরওয়েকে কিন্তু আপনি পিছিয়ে রাখতে পারবেন না। নরওয়ে ইংল্যান্ডের এই ম্যাচটি শেষ হওয়ার পরেই বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। হ্যাঁ দর্শক, এই ম্যাচটি নরওয়ে ইংল্যান্ডের ম্যাচের কিছুক্ষণ পরই অনুষ্ঠিত হবে, অর্থাৎ আগামী 12 জুলাই সকাল 7টা বাজে সুইজারল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ। আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ড কেমন শক্তিশালী দল? এই ম্যাচ কি আর্জেন্টিনা জিতে আগামী পর্বে যেতে পারবে? এমন প্রশ্ন হয়তো সকলের মনে জাগছে। অনেকে হয়তো জানতেন আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে কলম্বিয়া, কিন্তু সেই ম্যাচটি হলো না, কারণ সুইজারল্যান্ড কলম্বিয়াকে হারিয়েছে এবং সুইজারল্যান্ড উঠেছে কোয়ার্টার ফাইনালে, কলম্বিয়া বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। অর্থাৎ কলম্বিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেই সুইজারল্যান্ড এসেছে। সুইজারল্যান্ডের রক্ষণভাগ কিন্তু অনেক বেশি শক্তিশালী, আর আর্জেন্টিনাও বিশ্বকাপের সর্বশেষ ম্যাচগুলোতে অনেক বেশি কষ্ট করে জিতছে। আমরা যদি সর্বশেষ ম্যাচের দিকে তাকাই, মিশর আরও আছে ক্যাপ ভার্দে, এই দুটি ম্যাচ আর্জেন্টিনা জিততে কিন্তু অনেক কষ্ট হয়েছে। সো রাউন্ড অফ 16 পার হওয়ার পর আর্জেন্টিনার জন্য বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সুতরাং সুইজারল্যান্ডের বিপক্ষেও একই চ্যালেঞ্জ আসবে আর্জেন্টিনার সামনে। তাই এই ম্যাচের প্রেডিকশনটা আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে, অর্থাৎ আর্জেন্টিনা কি এই ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে পারবে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা।